জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইহুদি প্রবেশে বাড়ছে, আল আকসা নিয়ে বড় কিছু ঘটতে চলছে। জানিয়ে দিব ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে আবারও হাজারো মানুষের বিক্ষোভ এবং আরো জানিয়ে দিব তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা শেষ। আরো জানিয়ে দিব গাজায় নিহত 52 হামলা আরো জোরদারের নির্দেশ নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দেব গাজায় শিশুদের একবেলা খাবার যাচ্ছে না, দুদিনে নিহত আরো 92। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইহুদি প্রবেশ বাড়ছেই, আল আকসা নিয়ে বড় কিছু ঘটতে চলছে। মধ্যপ্রাচ্যের অন্যতম স্পর্শকাতর ধর্মীয় স্থাপনা আল আকসা মসজিদকে ঘিরে আবারও উত্তেজনা বাড়ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ 1000-এর বেশি ইহুদি পুণ্যার্থীকে নজিরবিহীনভাবে মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দিয়েছে। এর মাধ্যমে একসঙ্গে সর্বোচ্চ 180 জন ইহুদিকে আল আকসা প্রাঙ্গণে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে, যা পূর্বের নীতির তুলনায় বড় রকমের পরিবর্তন। এর আগে ইসরায়েল একসঙ্গে 30 জনের বেশি ইহুদিকে প্রবেশ করতে দিত না। বিশ্লেষকরা বলছে ইসরায়েলের এই পদক্ষেপ শুধু স্টেজে অবস্থা ভাঙাই নয়, বরং দীর্ঘমেয়াদী এক পরিকল্পনার আভাস দিতে পারে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কঠোর পাহারায় ইহুদি পুণ্যার্থীদের আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করানো হয়। ইহুদিরা স্থানকে টেম্পল মাউন্ট নামে চেনে। ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান হিসেবে স্বীকৃতি এই মসজিদ 1967 সাল থেকে ইসরায়েলের দখলে রয়েছে। যদিও আন্তর্জাতিকভাবে একটি দখলকৃত অঞ্চল হিসেবে স্বীকৃতি, আল আকসা মসজিদের তত্ত্বাবধানের সংস্থা ইসলামিক ওয়াকফ জানায় শুধু বুধবারই 1200 ইসরায়েলি মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করছে। পথসভায় পাস ওভার উপলক্ষে গত সপ্তাহ থেকে এই প্রবেশের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ওয়াকফের তথ্য অনুযায়ী গত কয়েকদিনে 4000-এর বেশি ইহুদি ধর্মীয় রীতিনীতি লঙ্ঘন করে এই পবিত্র স্থানে প্রবেশ করছে। ইসরায়েলি পুলিশের ভাষ্য, তারা পূর্ব নির্ধারিত নিয়ম মেনেই নিরাপত্তা নিশ্চিত করে টেম্পল মাউন্টে দর্শনার্থীদের প্রবেশের সহায়তা করছে। তবে বাস্তবে দেখা যাচ্ছে মুসলিমদের প্রবেশে বাধাগ্রস্ত হচ্ছে আর ইহুদি পুণ্যার্থীদের উল্লাস করছে জেরুজালেমে ওয়াল সিটির লায়ন্স গেট এলাকায়। ইসলামিক ওয়াকফের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক আউনি বাজবাস এই ঘটনাকে নজিরবিহীন ও ভীতিকর বলে আখ্যায়িত করছে। তিনি বলেন 2023 সাল থেকে সেখানে দিনে সর্বোচ্চ 258 জন ইহুদি প্রবেশ করতেন, সেখানে এখন 1000-এর বেশি ইহুদি প্রবেশ করছে। এমন পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি। উগ্র ইহুদি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরেই আল আকসা চত্বরে মন্দির নির্মাণের দাবি জানিয়ে আসছেন। এমনকি কেউ কেউ বলছে মন্দির নির্মাণ করতে গেলে আল আকসা মসজিদ ধ্বংস করতে হবে। টেম্পল মাউন্ট নামে এক উগ্র ডানপন্থী ইহুদি সংগঠন জানিয়েছে পাস ওভারের প্রথম 3 দিনে প্রায় 3000 পুণ্যার্থী মসজিদে প্রাঙ্গণে প্রবেশ করছে। ইসরায়েলি উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির বহুবার প্রকাশ্যে দাবি করছে ইহুদি পুণ্যার্থীদের মসজিদ চত্বরে প্রার্থনার অনুমতি দেওয়া হোক। তিনি নিজের একাধিকবার আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করছেন। অন্যদিকে ইসলামী নেতারা সতর্ক করছে পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে তাহলে আল আকসা ভাগাভাগি এক সময় বাস্তবে রূপ নিতে পারে, যেমনটা হয়েছে হেরবনের ইব্রাহিমী মসজিদের ক্ষেত্রে। সেখানে একাংশ মসজিদ ও অন্যাংশ সিনাগগে পরিণত হয়েছে। আউনি বাজবাজ বলেন এখন যা ঘটছে তা কেবল ধর্মীয় উদ্দেশ্য নয়, বরং উস্কানিমূলক। এটি এক ধরনের বর্ণবাদ যা বাস্তবতা হয়ে উঠছে। গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রবণতা আরো তীব্র হয়েছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই পদক্ষেপ নিশ্চয় ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন নয়, বরং এটি ফিলিস্তিনি ভূখণ্ডের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বড় কৌশলের বড় অংশ হতে পারে। সূত্র মিডল ইস্ট। ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে আবারও হাজারো মানুষের বিক্ষোভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে আবারও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং শিকাগোতে সহ প্রধান শহরগুলোতে বিক্ষোভ হয়। ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিতরণ, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজা ও ইউক্রেনের নীতি বিরোধিতা বিক্ষোভে অংশ নেয়। টেলিভিশনে দেখা যায় হোয়াইট হাউসের সামনে বিভিন্ন স্লোগান সংবলিত প্লাকার্ড নিয়ে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন। প্লাকার্ডে ওয়ার্কার শুড হ্যাভ দ্য পাওয়ার বা শ্রমিকদের অবশ্য শক্তি থাকা উচিত, নো কিনশিপ বা রাজতন্ত্রকে না বলুন।
স্টপ আর্মিং ইসরায়েল ও ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন, রেসেন্ট টাইরেনি বা অত্যাচার ঠেকিয়ে দাও এবং ইমিগ্রেন্টার্স আর ওয়েলকাম হেয়ার বা অভিবাসীদের স্বাগত সহ নানা স্লোগান দেখা গেছে। অন্যান্য শহরে একই ধরনের প্লেকার্ড দেখা গেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্থানে বিক্ষোভকারীদের অভিবাসীর সমর্থনে এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বের করে দেওয়ার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। যেসব বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের তহবিল কমিয়ে বা বন্ধ করে দেওয়ার হুমকি আছে, বিক্ষোভকারীরা তাদের প্রতি সংহতি জানিয়েছে। হোয়াইট হাউস এর কাছে লাফাইট স্কোরে এক বিক্ষোভকারী বলেন, ট্রাম্প ও তার প্রশাসন অভিবাসীদের বের করে দিতে যুক্তরাষ্ট্রের আইন ব্যবহার করতে শুরু করছে। এই অবস্থায় প্রতিবেশীদের বাঁচাতে আমরা নেটওয়ার্ক ও প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছি। কোন কোন বিক্ষোভকারী ফিলিস্তিনি পতাকা ওড়াতে এবং ফিলিস্তিনি রোমান ক্যাফিয়ের গলায় জড়াতে দেখা গেছে। তারা ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদ জানায়, অনেক ফ্রি প্যালেস্টাইন বা ফিলিস্তিন মুক্ত বলে স্লোগান দেন। বিক্ষোভকারীদের কাউকে কাউকে ইউক্রেনের পতাকা বহন করতে দেখা গেছে। তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আরো কঠোর হতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান। গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে গুরুত্বপূর্ণ নীতি গ্রহণ করছে ডোনাল্ড ট্রাম্প। নতুন গঠন করা সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেন ইলন মাস্ককে। এরপর থেকে তার দল কেন্দ্রীয় সরকারের 23 লক্ষ কর্মচারীর মধ্যে 2 লাখের বেশি পদ শূন্য রয়েছে। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে রোমে ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা শেষ। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে রোমে ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনা শেষ হয়েছে। এবার সম্ভাব্য একটি চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য বিশেষজ্ঞ পর্যায়ে বৈঠকে বসতে চলছে তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধি দল। শনিবার রোমে দ্বিতীয় দফার আলোচনার পর এ তথ্য জানায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রোমে মার্কিন মধ্যপ্রাচ্যের দূত স্টিভ উইটকফের সঙ্গে কয়েক ঘন্টা বৈঠক করেন তিনি। আরাকচি বলেন, পরবর্তী পর্যায়ে কারিগরি আলোচনা ওমানেই অনুষ্ঠিত হবে এবং 26 এপ্রিল সেখানে আবারও মুখোমুখি বৈঠকে বসবেন তিনি ও উইটকফ। রোমে কালিমুচ্চিয়া এলাকায় ওমানি দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হলেও মার্কিন পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দ্রুত একটি চুক্তি করতে আগ্রহ প্রকাশ করছেন, যদিও পাশাপাশি সামরিক হামলার হুমকি দিয়ে যাচ্ছেন। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে আরেকটি বলেন, আলোচনার পরিবেশ ছিল গঠনমূলক এবং এটি এগিয়ে যাচ্ছে বলা যায়। আমি আশা করি কারিগরি আলোচনার পর আমরা আরো ভালো অবস্থানে থাকব। তিনি যোগ করেন, এবার আমরা কিছু মূলনীতি ও উদ্দেশ্য নিয়ে ভালো সমঝোতায় পৌঁছতে পেরেছি। ইরানি কর্মকর্তারা জানান, আলোচনাগুলো ছিল পরোক্ষ, যেমনটা ছিল গত সপ্তাহে ওমানের মাস্কাটে। সেই সময় ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বোসাইদি 2 পক্ষের মধ্যে মধ্যস্থতা করেন। দীর্ঘদিনের শত্রুতার ইতিহাস সত্ত্বেও এই আলোচনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। 1979 সালের ইসলামী বিপ্লব ও তেহরানে মার্কিন দূতাবাসের জিম্মি সংকটের পর থেকে 2 দেশের মধ্যে সম্পর্ক শত্রুতামূলক। ট্রাম্প 2018 সালে একতরফাভাবে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর উত্তেজনা বেড়ে যায় এবং তা আজ পর্যন্ত নানা আলোচনা ও হামলার মধ্য দিয়ে চলছে। এই আলোচনার পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা, ইরানের পরমাণু স্থাপনা, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কা রয়েছে। আবার তেহরানেও পারমাণবিক অস্ত্র অর্জনের হুমকি দিয়েছে। পাশাপাশি গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ইয়েমেনের ইরান ঘুষি হুতি বিদ্রোহীদের উপর বিমান হামলায় 70 জনের বেশি নিহত হওয়ার পুরো অঞ্চলটাই তালমাতাল। ট্রাম্প শুক্রবার বলেন, আমি শুধু চাই ইরান যেন পারমাণবিক অস্ত্র না পায়, আমি চাই ইরান হোক মহান, সমৃদ্ধ ও চমৎকার। গাজায় আরো নিহত 52, হামলা আরো জোরদারের নির্দেশ নেতানিয়াহুর। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় অন্তত 52 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরো অনেকেই। এমন অবস্থায় গাজায় আক্রমণ আরো জোরদারের নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার 20 এপ্রিল পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো এজেন্সি এবং সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দিনভর গাজায় ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ অব্যাহত রেখেছে এবং এর ফলে 52 ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে হামাস আরেকটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করায় এবং বন্দীদের মুক্তির বিনিময়ে সংঘাতের অবসানের জন্য চুক্তির দাবি জানানোর পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। হামাস জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলি মার্কিন বন্দী ওডান আলেকজান্ডারকে ধরে রাখার প্রহরীর লাশ উদ্ধার করছেন। তবে ওই বন্দীর ভাগ্যে কি ঘটছে তা জানা যায়নি। পৃথক প্রতিবেদনে আনাদোলো বলছে, গাজা উপত্যকায় 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের ভূখণ্ডটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে 51,157 জনে পৌঁছেছে বলে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, গত 48 ঘন্টায় ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরো 219 জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাত শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে 1,16,274 জনে পৌঁছেছে। অনেকেই
এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেনি। দীর্ঘ 15 মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। প্রায় 2 মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল, কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যের কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত 1783 ফিলিস্তিনি নিহত এবং আরো প্রায় 4700 জন আহত হয়েছে। ইসরায়েলের বর্বর এই হামলায় চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর হামলার কারণে গাজায় প্রায় 85% ফিলিস্তিনি বাস্ত হয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডে 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় 1800 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় শিশুদের একবেলা খাবারও জুটছে না, দুদিনে নিহত আরো 92। ইসরায়েলের অবরোধ ও অব্যাহত বিমান হামলায় বিপর্যস্ত গাজা উপত্যকায় ফিলিস্তিনি শিশুরা একবেলা খাবারও পাচ্ছে না বলে জানিয়েছে সেখানে কর্মরত 12টি আন্তর্জাতিক সহায়তা সংস্থা নেতারা। গত বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তারা জানায় 18 মাস ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযান এবং গত মাসে আরোপিত সম্পূর্ণ অবরোধের কারণে গাজায় মানবিক সহায়তার ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ছে। এদিকে গত দুদিনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 92 জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় প্রায় 18 মাস ধরে চলা ইসরায়েলি নির্বিচার হামলায় কমপক্ষে 51,065 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে 1,16,505 জন। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি ও স্থাপনায় ধ্বংসস্তূপে এখনো 10,000-এর বেশি মরদেহ পড়ে আছে। ভারী উদ্ধার সরঞ্জামের অভাব ও রাস্তাঘাট ধ্বংস হয়ে যাওয়ায় ও অব্যাহত হামলার কারণে অ্যাম্বুলেন্সে পৌঁছাতে না পায় এসব দেহ অবশেষ উদ্ধার করা সম্ভব হচ্ছে না। 12টি আন্তর্জাতিক সহায়তা সংস্থার বিবৃতিতে বলা হয় ভয়াবহ ও নির্বিচার বোমাবর্ষণের কারণে গাজায় চলাচল অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়ছে। এই অবস্থায় সেখানে কাজ করা 43টি আন্তর্জাতিক স্থানীয় সহায়তা সংস্থার মধ্যে প্রায় 95% তাদের কার্যক্রম স্থগিত বা সীমিত রাখছে। অক্সফামের নীতি নির্ধারণী প্রধান বুস্তা খলিল বলেন, শিশুরা দিনে একবেলার কম খাবার পাচ্ছে, তাদের জন্য এখন খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়ছে। তরু শুধু দিনজাত খাবার খেয়ে বেঁচে আছে যারা অপুষ্টি ও ক্ষুধার্ত অঞ্চলের সংখ্যা ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের গাজা উপত্যকায় জরুরি সমন্বয়কারী আমান্টো বাজরুল বলেন, সহায়তা কর্মীরা চোখের সামনে মানুষকে, যাদের বেশিরভাগ নারী ও শিশু, কষ্ট পেয়ে মারা যেতে দেখছে, অথচ তাদের হাতে পর্যাপ্ত সামগ্রী নেই। প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ফুরিয়ে আসায় সহায়তা কার্যক্রম চালানো এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, একটা মানবিক বিপর্যয়, এটি রাজনৈতিক সিদ্ধান্ত, একটি জাতির বেঁচে থাকার সক্ষমতা এবং স্থগিত আঘাত যা অবরোধ অবাধে শান্তিহীনভাবে চলছে।